দময়ন্তী সেনকে মুখ্যমন্ত্রী মেডেল সম্মান। দময়ন্তী সহ 6 জনকে মুখ্যমন্ত্রী মেডেল সম্মান। কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাজ্যের সম্মান। 15ই আগস্ট সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী। দময়ন্তী সেনকে মুখ্যমন্ত্রী মেডেল সম্মান। দময়ন্তী সহ 6 জনকে মুখ্যমন্ত্রী মেডেল সম্মান। তৃণমূল সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে তদন্ত। দময়ন্তী সেন নামটা শুনলেই মনে পড়ে যায় পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড। সেই সময় তদন্ত চালিয়ে যান দময়ন্তী, কিন্তু রোষে পড়তে হয় তাকে, মমতা সরকারের রোষে। দময়ন্তী সেনকে অপেক্ষাকৃত কম ইম্পর্টেন্ট পদে পাঠানো হয়, বদলি করা হয়। মমতার আমলে তিরস্কার, বিজেপির আমলে পুরস্কার। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, দময়ন্তী সহ 6 জনকে মুখ্যমন্ত্রী মেডেল সম্মান। দময়ন্তী সেনকে সম্মান রাজ্য সরকারের। দময়ন্তী সহ 6 জনকেই সম্মান। কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাজ্যের সম্মান। রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রৌনক, হ্যালো। টিএমসি সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে তদন্ত, পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে তদন্ত চালিয়ে যান দময়ন্তী সেন। তার হাতে সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, একেবারেই দময়ন্তী সেনকে 2012 সালে পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের তদন্তের পর কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাকে জয়েন্ট সিপি ক্রাইম থেকে সরিয়ে ডিআইজি ট্রেনিং, ব্যারাকপুর পুলিশ ট্রেনিং কলেজে পাঠিয়ে দেওয়া হয়। কেন? কারণ দেখা গেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডকে একটা সাধারণ ঘটনা এই বিষয় বলে আখ্যা দিয়েছিলেন। পরবর্তীতে এই ঘটনারই তৎকালীন জয়েন্ট সিপি ক্রাইম কলকাতা পুলিশের দময়ন্তী সেন, তার নেতৃত্বে তদন্ত হয় এবং তদন্তে উঠে আসে যে কিভাবে তার এই মহিলার উপর নির্যাতন চালানো হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। দেখা যায় কি, তারপরেই 2012 সালের এপ্রিল মাসে দময়ন্তী সেন, যে কিনা কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইমের দায়িত্ব ছিল, তাকে হঠাৎই বদলি করে পাঠিয়ে দেওয়া হয় ব্যারাকপুর পুলিশ ট্রেনিং কলেজে ডিআইজি ট্রেনিং হিসাবে। এবং তার এই বদলি কিন্তু তৎকালীন পুলিশ মহলাটা শোরগোল ফেলে দিয়েছিল। যদিও প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল এটি আইপিএস এর রুটিন বদলি, কিন্তু যে পদে তিনি ছিলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইমে, সেই পদ থেকে অনেক গুরুত্ব কমে এই ডিআইজি ট্রেনিং ব্যারাকপুর পুলিশ ট্রেনিং করে সেখানে তাকে পাঠিয়ে দেওয়া ছিল। কেন তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এই নিয়ে কিন্তু বহু জায়গায় প্রশ্ন উঠেছিল। কারণ যেটা পেছনে একটা বিষয় কাজ করছিল, যে একজন দক্ষ অফিসার দময়ন্তী সেনের মতো, যে কিনা এই পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে তৎকালীন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম ছিল, তার নেতৃত্বেই গোটা তদন্ত হয়েছিল এবং পরবর্তীতে অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছিল। এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডকে কার্যত সাজানো ঘটনা বলে একটা বিষয় সামনে তুলেছিলেন। তারপরেই দময়ন্তী সেনের সেই অ্যাকশন, তদন্তে একের পর এক বিষয় সামনে আসা, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সামনে নিয়ে আসা এবং যে প্রমাণ করা যে কিভাবে নির্যাতন চালানো হয়েছিল সেই মহিলার ওপরে, এবং শুধু তাই নয়, অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয়। এবং দেখা যায় কি, সেই বছরই 2012 সালের এপ্রিল মাসেই তাকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইমের পদ থেকে সরিয়ে ব্যারাকপুর পুলিশ ট্রেনিং কলেজ, সেখানে ডিআইজি ট্রেনিং হিসেবে পাঠিয়ে দেওয়া হয়। তার এই বদলি কিন্তু সেই সময় বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল অনেককেই, প্রশাসনের, এবং শুধু তাই নয়, পুলিশ মহলও একটা শোরগোল বলে গিয়েছিল। ওকে রৌনক, দময়ন্তী সেন, অজয় কুমার, জয়রমন, নীরজ কুমার সিং, প্রণব কুমার, কুনাল আগরওয়াল, তাদেরকে সম্মান দেওয়া হবে। দময়ন্তী সেনকে সম্মান রাজ্য সরকারের, 15ই আগস্ট সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী। মমতার আমলে তিরস্কার, বিজেপির আমলে পুরস্কার। কথা বলেছিলাম সহকর্মী কমলিকা সেনগুপ্তর সঙ্গে। দময়ন্তী সেন অত্যন্ত দক্ষ এবং উল্লেখযোগ্য এই কারণে যখন পার্ক স্ট্রিট রেপ কেস তার তদন্ত চলছিল, তখন দময়ন্তী সেন তিনি ছিলেন পার্ক স্ট্রিট জ্যাম কেসে, তিনি জয়েন্ট কমিশনার ক্রাইম ছিলেন তখন, অর্থাৎ এই গোটা বিষয়টা তিনি তদন্ত করেছিলেন।
এবং যখন সরকারের তরফ থেকে, তখনকার সরকারটার থেকে বলানো হচ্ছিল, মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন সাজানো ঘটনা, তখন দময়ন্তী সেন কিন্তু বলেছিলেন যে এই পুরো যে কেসটা আছে সেই কেসটার মধ্যে একটি ঘটনা ঘটেছে এবং সেটা তদন্ত চলছে। এবং তারপরেই দেখা গেছিল যে তারপর থেকে তিনি কোনোদিনই কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাননি। দময়ন্তী সেন অত্যন্ত দক্ষ অফিসার, তিনি কোনোদিনই গুরুত্বপূর্ণ জায়গায় আসতে পারেননি। সুতরাং সেই দময়ন্তী সেনের এই পালাবদলের পর মুখ্যমন্ত্রীর এই পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দক্ষ অফিসার হওয়া সত্ত্বেও তিনি গোটা 15 বছর তিনি এত ভালো কেস ক্র্যাক করে এই পার্কস্ট্রিট কেসটা, তা সত্ত্বেও তিনি কোনো রকম কোনো পুরস্কার তো দূর থাক, কোনো ভালো পোস্টিং পায়নি। এক। দুই, যদি আমরা দেখি জয়রামান পেয়েছেন, উনিও অত্যন্ত দক্ষ অফিসার এবং উনি ওনার সততার জন্য পরিচিত, এবং উনি সততার জন্য পরিচিত, অনেক রকম দুর্নীতি বিরুদ্ধে তিনি কাজ করেছেন, তাকেও একটি সময় সাইডলাইন করে দেওয়া হয়েছিল। এই নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেডেলের লিস্টের মধ্যে। মেডেলের লিস্টের মধ্যে রয়েছেন অজয় কুমারের নাম, তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণ একটা সময় যখন রিজওয়ান হয়েছিল, তখন রিজওয়ানুরের ঘটনা ঘটেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন অপোজিশনে ছিল, তিনিও মুভমেন্ট করেছিলেন এই অজয় কুমারের বিরুদ্ধে। কিন্তু বিষয়টা হচ্ছে যে বেশিরভাগ অফিসার এখানে যারা রয়েছেন, যারা পাচ্ছেন মেডেল, তাদের মধ্যে বেশিরভাগই মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় তাদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে, এরকম নাম রয়েছে এই গোটা লিস্টের মধ্যে। আর তার জন্যই এই যে চিফ মিনিস্টারের মেডেল যেটা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এইবার অভয়ার দেহ ছিনতাই করে তড়িঘড়ি দাহ করার অভিযোগ আসে সেই খবরে। নতুন এফআইআর দায়েরের পরই গ্রেফতার কে? নির্মল ঘোষ। ওড়িশা থেকে গ্রেফতার পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক। আর এবার অভয়ার দেহ ছিনতাইয়ের অভিযোগ ছিল, যার বিরুদ্ধেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় ঘাটের সমস্ত কাগজপত্রে যিনি সই করেছিলেন পরিবার হয়ে, এবার তাকে গ্রেফতার। পানিহাটি সিআর পার্কের বাড়ি থেকে সঞ্জীব গ্রেফতার। অভয়ের দেহ ছিনতাইয়ের অভিযোগ, গ্রেফতার সঞ্জীব। নির্মল ঘনিষ্ঠ প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। কথা বলবো, সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, নির্মল ঘোষ গ্রেফতারের পরই প্রশ্ন উঠছিল এই সঞ্জীব কোথায়, তার তো ট্রেস পাওয়া যাচ্ছিল না। এর আগে যখন নিউজ 18 বাংলার তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল দিন দুয়েক আগে, তিনি বলেছিলেন যা বলার পুলিশকে বলবেন। তাই এবার কি বলবেন, কোথা থেকে তাকে পাওয়া গেল? দেখো, উড়িষ্যা থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে কিন্তু ইতিমধ্যেই যারা তদন্তকারী আধিকারিক, তারা কিন্তু উড়িষ্যা থেকে তারা কিন্তু ইতিমধ্যে বেঙ্গলে তারা প্রবেশ করেছেন এবং তারা কিন্তু পথে রয়েছেন, তাকে নিয়ে আসা হচ্ছে। তোমাকে জানিয়ে দিই, এই নিয়ে আসার মধ্যেই কিন্তু আজকে ঠিক এখন থেকে ঠিক 15 মিনিট আগে অম্বিকা মুখার্জি রোড, অর্থাৎ অভয়ের যে বাড়ি, তার ঠিক পেছন দিকে তার বাড়ি সিআর পার্ক। সেই সিআর পার্কে কিন্তু এই সঞ্জীব মুখার্জি, যিনি প্রাক্তন সিপিএম কাউন্সিলর, তাকে কিন্তু ইতিমধ্যেই খর্দ থানা পুলিশ কিন্তু গোপন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে এবং গ্রেফতার করে ইতিমধ্যে তাকে খর্দ থানাতে নিয়ে আসা হয়েছে। সঞ্জীব মুখার্জির যে ভূমিকা ছিল, অর্থাৎ আর্টিকল থেকে অভয়ের যে মৃতদেহ তার যে পানিহাটির বাড়িতে নিয়ে আসা হয়, সেই সময় কিন্তু এই অর্থাৎ অভয়ার বাবা মাকে কিন্তু একদম তিনি একদম নিচে সেখান থেকে কিন্তু নিয়ে এসেছিলেন এবং সেই জায়গা থেকে পানিহাটি তার বাড়ি থেকে তার বাবা মাকে কিন্তু সঙ্গে নিয়ে কিন্তু তিনি শ্মশানের উদ্দেশ্যে গিয়েছিলেন। এবং এই যে অভয়ের যে মৃত্যুর যে সার্টিফিকেট, যে সার্টিফিকেটের সংবাদদাতার স্বাক্ষরে কিন্তু এই সঞ্জীব মুখার্জির নাম ছিল এবং অভিযোগ, অর্থাৎ অভয়ের বাবা যে অভিযোগ করেছিলেন খর্দ থানায়, সেখানে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পাশাপাশি প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রাক্তন সিপিএম কাউন্সিলর এই সঞ্জীব মুখার্জির নাম ছিল। এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু ঠিক এখন থেকে 15 মিনিট আগে পানিহাটির সিআর পার্ক থেকে তার বাড়ি থেকে ইতিমধ্যে কিন্তু সঞ্জীব মুখার্জিকে গ্রেফতার করেছে খর্দ থানার পুলিশ। ওকে, পানিহাটি সিআর পার্কের বাড়ি থেকে গ্রেফতার সঞ্জীব। জালে প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। দেহ সেদিন তড়িঘড়ি সৎকার করা হয়েছিল। অভিযোগ ছিল নির্মল ঘনিষ্ঠ এই সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও অভয়ের বাবা এফআইআর করেছিলেন। আর এবার জালে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। কি বলছেন মোহাম্মদ সেলিম? টু লিটল টু লেট। ও তো একা ছিল না, আরো অনেকেই ছিল। সুপ্রিম কোর্ট বলেছিল লার্জার কনস্পিরেসি, সেই লার্জার কনস্পিরেসি অংশে যারা যারা যুক্ত আছে তাদেরকে ধরা উচিত।
আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল। দাহ করার যে কাগজ, সেখানে নাকি তোমার বাবা মার সই ছিল না? সই ছিল না, সঞ্জীব মুখার্জি সই করেছিল, ওনারা কাগজ নিয়ে এসেছিল। পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত, এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন? আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন। অনেক আগে গ্রেপ্তার হওয়ার কথা ছিল, করেনি, এমন কোনো পাপ নেই। তিনি কার নির্দেশে কেন এই ধরনের একটা কাজ করতে গেলেন? তড়িঘড়িভাবে পোস্টমর্টমের পর ডেড বডিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, কার নির্দেশ? আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। অভয়াকাণ্ডে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠছিল। অবশেষে অভয়ার বাবার দায়ের করা নতুন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন নির্মল ঘোষ। ওড়িশার বালাসোরের শিমুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত, এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন? 2024-এর 9 অগস্ট আরজিকর থেকে অভয়ার বাড়ি হয়ে পানিহাটি শ্মশান। কি ঘটেছিল এই পথে? সোমবার অভয়ার বাবা শেখর দেবনাথ দায়ের করা অভিযোগপত্র অনুযায়ী আরজিকরে ময়নাতদন্তের পর অভয়ার মৃতদেহ নিয়ে গ্রিন করিডোর করে বাড়ির দিকে রওনা দেন পানিহাটির 17 নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর সোমনাথ দে। ঘড়িতে তখন সন্ধে 7টা। অভয়ার বাবার দাবি, পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি সহ অন্যরা তাঁর বাড়িতে জোর করে ঢোকেন। দ্রুত শ্মশানে গিয়ে মৃতদেহ দাহ করার জন্য হুমকি দেন। এমনকি সৎকারের আগে সামাজিক আচার অনুষ্ঠানের সুযোগ না দিয়ে জোর করে মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ অভয়ার বাবার। আমি সোমনাথ, বাবা তো তার ডেথ সার্টিফিকেট আমার হাতেই দিল তো। আরে একসঙ্গে এসছে গাড়ি, ছোট ওদের গাড়ি আলাদা, আমাদের তো সরকারি গাড়ি, হো হাঁ করে পালিয়েছি। ওটার মেরে ছোট গাড়ি। ইতিমধ্যে আমরা রয়েছি পানিহাটির একটি আবাসনের 202 নম্বর ফ্ল্যাট। এখানেই এই সোমনাথ দে থাকতেন, কিন্তু যারা প্রতিবেশী রয়েছে তারা জানাচ্ছেন গত 1 মাস ধরে তার কোনো দেখা নেই। দেখানোর চেষ্টা করব, এই যে ফ্ল্যাট তার বাইরে তালা ঝুলছে, সোমনাথ দে নেই। আরেকজন লোককে গ্রেপ্তার করা উচিত, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আর্জি জানাবো। সেটা হচ্ছে সোমনাথ বলে যে ভদ্রলোক ছিলেন, তিনি আমার সামনে আজকে অভয়ার মাকে, বাবাকে কিভাবে তাদেরকে আমাদের সাথে কথা না বলতে দেওয়া এবং তাদেরকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া, কোনো প্রশ্ন না করতে দেওয়া এবং তাকে সম্পূর্ণভাবে কর্ডন অফ করে দেওয়া। এই পুরো, যদি নির্মল ঘোষ যদি এর মধ্যে থাকেন, তাহলে তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছেন এই সোমনাথ বাবু। খর্দা থানায় দায়ের করা অভিযোগপত্রে অভয়ার বাবা শেখর দেবনাথ লিখেছেন, আগে থেকে 2টি মৃতদেহ শ্মশানে থাকলেও জোর করে আগে অভয়ার শেষকৃত্য সেরে ফেলা হয়। সন্তান হারা মা বাবার সন্দেহ প্রমাণ লোপাট করে অপরাধী বা অপরাধীদের আড়াল করাই ছিল উদ্দেশ্য। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান। আপনার যেহেতু এফআইআর নাম রয়েছে, আপনি তদন্তে সহযোগিতা করবেন, তাই তো? অবশ্যই করবো, এর আগেও করেছি, বারবার করেছি। এর আগে সিবিআই গেছি, শিয়ালদা কোর্টে ট্রায়াল হয়েছে গেছি, এটা করবো না। পুলিশের তরফ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়েছে কোনো? বোধহয় করতে পারেননি, আমি করে নেবো। ওই জন্য আমি ফিরে আমি পার্সোনালি যোগাযোগ করে নেবো। অনেকেরই প্রশ্ন, তড়িঘড়ি কেন অভয়ার দেহ দাহ করে দেওয়া হলো? তবে কি দ্বিতীয়বার ময়নাতদন্তের সুযোগটাই রাখা হলো না? পোস্টমর্টম হলে পরে আবার নতুন করে কমিটি তৈরি হতো। তাড়াহুড়ো করে কোনো জিনিস করলে পরে কিছু না কিছু ভুল থেকে যায়। যে বাংলা ভাষায় যাকে গড়বড় বলা হয়, কিছু হয়তো ছিল, যার জন্যে এটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো।
তা নইলে হয়তো এটার পোস্টমর্টম দ্বিতীয়বার করলে পরে আমরা আরো কিছু জানতে পারতাম। পালাবদলের পরেই নতুন করে খুলেছে আরজিকর ফাইলস। নজরে আইপিএস, নজরে 3 নেতাও। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরদিনই খড়দা থানায় 3 মূর্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভয়ার বাবা। এফআইআর হওয়ার 72 ঘন্টার মধ্যেই গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। নির্মল ঘোষকে আমি কোনো অবস্থায় সমর্থন করব না। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন 100% শাস্তি হবে। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? রাজনৈতিক ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে। গত 13ই জুলাই লটারি সংক্রান্ত মামলায় নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্করকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় অভিযুক্ত নির্মল নিজেও। অভয়ার দেহ ছিনতাই করে তড়িঘড়ি দাহ করার অভিযোগে গ্রেফতার করা হলো নির্মল ঘোষকে। তার গ্রেফতারির খবর ছড়াতেই পানিহাটিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। চলে মিষ্টি মুখ। নিউজ 18 বাংলা। অভয়ার দেহ তড়িঘড়ি দাহ করার ফল কি হয়েছে? তৎকালীন কলকাতা পুলিশ যে তথ্য প্রমাণ ভিসেরা ফরেন্সিক এভিডেন্স সংগ্রহ করেছিল, এই তদন্তে সেটাই একমাত্র ভরসা। অপরাধের 24 ঘন্টার মধ্যে দেহ দাহ হয়ে যাওয়ায় দ্বিতীয়বার ময়নাতদন্তের কোনো সুযোগ ছিল না। কেন্দ্রীয় এজেন্সির নতুন করে তথ্য প্রমাণ সংগ্রহের সুযোগও ছিল না। সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় ওই অপরাধের আরও এক জীবন্ত প্রমাণ। কারণ ঘটনাস্থলে তার উপস্থিতির প্রমাণ রয়েছে। সঞ্জয় সন্দেহভাজন, সঞ্জয় অভিযুক্ত, সাজাপ্রাপ্ত, আবার সঞ্জয় নিজেও এক প্রমাণ। সঞ্জয়ের ফাঁসি হয়ে গেলে সেই প্রমাণও মুছে যেত। সুপ্রিম কোর্টের নিয়ম আছে, সুপ্রিম কোর্টের রুলিং আছে, কোনো ধর্ষণের মতো অপরাধ ঘটলে সেখানে নির্যাতিতার বয়ানই হচ্ছে প্রাথমিক প্রমাণ। সেটা ধরেই পুলিশকে এগোতে হয়। যেখানে অভয়া মারা গেছেন বা যেখানে নির্যাতিতা মারা যান, সেখানে তার দেহটা হয়ে যায় প্রমাণ। এবার সেই দেহটা এই অভয়ার মতো নারকীয় হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেহটা ছিল সবচেয়ে বড় প্রমাণ। 24 ঘন্টা, অপরাধ ঘটার 24 ঘন্টা কাটার আগেই সে দেহটা দাহ হয়ে গেল। আমরা বলতে পারি প্রমাণ মুছে দেওয়া হলো কিনা সেটা এখন তদন্ত সাপেক্ষ, এটা নির্মল ঘোষকে জেরা করে তদন্তকারীরা জানতে পারবেন, কিন্তু প্রমাণটা মুছে গেল। তাহলে কি রয়ে গেল? অভয়ার দেহ থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, ঘটনাস্থল থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেটা রয়ে গেল। তারপর এজেন্সির হাত বদল হয়েছে, কলকাতা পুলিশ থেকে সিবিআইয়ের কাছে গেছে মামলা, কিন্তু সিবিআই নতুন করে নমুনা সংগ্রহ করতে পারেনি। এই যে তড়িঘড়ি একটা ময়নাতদন্ত করা হচ্ছে, সেই ময়নাতদন্ত কতটা নিখুঁত হয়েছে সেটা কিন্তু একটা প্রশ্নের চিহ্ন থেকে যায় তাতে। এবং ময়নাতদন্তের ভূমিকা একটা ক্রিমিনাল ট্রায়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ময়নাতদন্ততেই বোঝা যায় কজ অফ ডেথ। আততায়ীকে প্রকৃতভাবে চিহ্নিতকরণের জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে ময়নাতদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেটা এক্ষেত্রে একটা অভিযোগ ছিল বলে আমরা শুনেছি যে ময়নাতদন্ত সঠিক হয়নি বা ময়নাতদন্ত অত্যন্ত তড়িঘড়ি হয়েছে। দ্বিতীয়বার ময়নাতদন্ত করার সুযোগ পাওয়ার আগেই দেহ দাহ হয়ে যায়। ময়নাতদন্ত যদি প্রকৃত না হয় তাহলে অবশ্যই কিন্তু সেখানে একটা সন্দেহ থেকে যায়। এরকম একটা জঘন্যতম অপরাধ যার একটা স্পর্শকাতর বিষয় আছে, সেখানে দেহটা তড়িঘড়ি দাহ করা হলো কেন, সে নিয়ে আন্দোলনরত ডাক্তাররা প্রথম দিন থেকে প্রশ্ন তুলছিলেন। এবার সিবিআই যে তদন্ত করেছে তাতে সিবিআই নতুন কিছু এভিডেন্স জোগাড় করতে পারেনি, অন্তত ভিসেরা এবং অন্যান্য এভিডেন্স যেগুলো থাকে সেগুলো জোগাড় করতে পারেনি। যা কলকাতা পুলিশের তদন্তকারী দল প্রাথমিকভাবে জোগাড় করেছিল তার ওপরেই তদন্ত করতে হয়েছে। কলকাতা পুলিশ যাকে চিনিয়ে দিয়েছিল অপরাধী হিসেবে, সেই সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো অপরাধীকে পায়নি, কারণ অন্য কোনো এভিডেন্সও সিবিআই পায়নি। আর নির্মল ঘোষকে তদন্তকারীরা জিজ্ঞেস করতে পারেন তার এত তাড়া কিসের ছিল, তাকে কেন এত তড়িঘড়ি এত জোর করে অভয়ার দেহটাকে পুড়িয়ে দিতে হলো, বা বলা যায় এভিডেন্সগুলো এইভাবে নষ্ট হয়ে গেল। এভিডেন্সগুলো দ্বিতীয়বার খুঁজে দেখার, দ্বিতীয়বার ময়নাতদন্ত করার সুযোগ রইল না।
যদি কেউ প্রমাণ লোপাট করে সেখানে আমাদের বিএনএস এর স্পেসিফিক সেকশন 238 সাবসেকশন রয়েছে, যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে ডিস্ট্রাকশন বা এগুলো করলে আমাদের কেস হবে, এবং ওনাদের এভিডেন্স যদি আদারওয়াইজ অন্য রেলিভেন্ট এভিডেন্স বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা অন্য পার্টের এভিডেন্স স্ট্রং থাকে, তাহলে ডিস্ট্রয় করে দিলেই যে কিছু থাকবে না এটা নয়, এভিডেন্স অনেকভাবে অনেক রকম ভাবে আসতে পারে। ভিসেরা সংগ্রহ যেটা দেহ থেকে করা হয়েছিল সেটার ক্ষেত্রে কিছু ফাঁক ছিল, কারণ ক্রাইম সিনে প্রচুর মানুষকে দেখা গিয়েছিল, যাই নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে সংবাদ মাধ্যমের একটা তর্ক বিতর্কর পরিস্থিতি হয়েছিল। কিন্তু যে ঘরে অপরাধটা ঘটেছিল নমুনা সংগ্রহের সময় সে ঘরে প্রচুর মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল, একেবারে ভিড় গিজগিজ করছিল। তাই বহুভাবে প্রমাণ নষ্টের অভিযোগ এখানে আশঙ্কা অন্তত তোলা যেতে পারে, অভিযোগ যদি তোলা নাও যায়, এবং প্রমাণ যদি দ্বিতীয়বার সংগ্রহের অবকাশ না থাকে, তাহলে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে বা কলকাতা পুলিশের প্রমাণের ভিত্তিতে যাকে অপরাধী চিহ্নিত করা হয়েছে তার বাইরে আরেকজনকে চিহ্নিত করার সুযোগ খুব কমে যায় সিবিআই এর কাছে, মানে তদন্তটা সীমাবদ্ধ হয়ে যায়। পোস্টমর্টম হলে পরে আবার নতুন করে কমিটি তৈরি হতো, তাড়াহুড়ো করে করতে কোনো জিনিস করলে পরে কিছু না কিছু ভুল থেকে যায়। যে বাংলা ভাষায় যাকে গড়বড় বলা হয়, কিছু হয়তো ছিল যার জন্যে এটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো, তা নইলে হয়তো এটার পোস্টমর্টম দ্বিতীয়বার করলে পরে আমরা আরও কিছু জানতে পারতাম। সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে তদন্তটাকে সীমাবদ্ধ করেছিল কিনা, না তদন্তটা ঘটনাচক্রে সীমাবদ্ধ হয়ে গেছিল, সেটাও তদন্ত সাপেক্ষ। কিন্তু ঘটনা হচ্ছে সবকিছুর একটা ট্রেল থাকে, সবকিছুর একটা লেজ থাকে। নির্মল ঘোষ যিনি দেহটা তড়িঘড়ি তদন্ত সৎকার করিয়েছিলেন, তিনি নিজে একজন প্রমাণ, তিনি বলতে পারবেন তিনি কোথা থেকে নির্দেশ পেয়েছিলেন বা তিনি নিজেই উদ্যোগ নিয়ে করেছিলেন কিনা।